হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক আওয়ার ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সঙ্গে ক্লাস 11-এর ফিজিক্সের ঘর্ষণ বা ফ্রিকশন এই চ্যাপ্টারের এমসিকিউ প্রশ্নের সমাধান করাবো। অলরেডি 3টে পার্ট আপলোড করা হয়েছে। সেখানে তোমাদের ছায়া প্রকাশন বই থেকে 1 থেকে টোটাল 25 পর্যন্ত যে এমসিকিউ প্রশ্ন প্রত্যেকটারই ব্যাখ্যা সহকারে সমাধান করা হয়ে গেছে। যারা দেখুনি অবশ্যই দেখে নেবে, লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে। আজকে এই চ্যাপ্টারের লাস্ট পার্ট, অর্থাৎ আজকে যে 4টে এমসিকিউ বাকি সেটা কমপ্লিট করে দেবো। এরপরে কোন চ্যাপ্টারটা শুরু করলে ভালো হবে সেটা তোমরা কমেন্টে জানাবে। ওকে, আমি প্রত্যেকটা ভিডিওই চেষ্টা করব সবথেকে সহজ এবং সরল করে বোঝানোর। সেজন্য তোমরা কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। নতুন থাকলে অবশ্যই সায়েন্স ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবে। ভিডিওতে একটা লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবে। তো দেখে নাও কোশ্চেন নাম্বার 26 কী বলছে, দেখে নাও। একটি মোটর গাড়িকে একটি অনুভূমিক রাস্তায় সবচেয়ে কম দূরত্বের মধ্যে থামানোর জন্য কি করতে হবে? একটি দেখেন কী বলছে, একটি মোটর গাড়িকে একটি অনুভূমিক রাস্তায়, একটা অনুভূমিক রাস্তা আছে, সবচেয়ে কম দূরত্বের মধ্যে থামানোর জন্য কি করতে হবে? অর্থাৎ তুমি একটা ইমাজিন করে নাও, একটা গাড়ি গতিশীল আছে, সেখানে হঠাৎ করে তুমি গাড়িটাকে থামাতে চাইছো, খুব কম দূর, মানে বেশি দূরে না যায়, কম দূরত্বের মধ্যে গাড়িটাকে থামাতে চাইছো, তাহলে কি করবে, কি পদ্ধতি অবলম্বন করে? 4টে অপশন আছে, দেখে নাও। প্রথম অপশনটা কী বলছে, দেখে নাও। গাড়িটি স্লিপ না করার পর্যন্ত সর্বোচ্চ মানের ব্রেক প্রয়োগ করতে হবে। অর্থাৎ এমনভাবে ব্রেক করতে হবে যে গাড়ি স্লিপ না খায়। কারণ আমরা দেখেছি হঠাৎ করে গাড়ি যেন গতিশীল থাকে, স্লিপ মানে আমার ব্রেক কষলে গাড়িটি স্লিপকে উল্টে যাওয়ার বা অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার ভয় থাকে। তাহলে এমন অপশান যেটা বলছে এমনভাবে ব্রেক কষতে হবে যাতে করে স্লিপ না খায়। নেক্সট অপশান বি কী বলছে, দেখে নাও। সর্বোচ্চ মানের ব্রেক কষতে হবে যতক্ষণ গাড়িটি থামে। এখানে বলছে সর্বোচ্চ, সব থেকে ম্যাক্সিমাম ব্রেক কষতে হবে যতক্ষণ গাড়ি থামে, সেটা বলছে। অপশান সি দেখে নাও। ব্রেকটিকে পাম্প করতে হবে, অর্থাৎ একবার চাপ দিয়ে পরক্ষণেই ছাড়তে হবে। অর্থাৎ আমরা দেখি না গাড়ি যেমন বিশেষ করে বাইক চালায়, হালকা ব্রেকটি বা ছেড়ে দেওয়ার ব্রেক করি, তো এরকম বলছে। অপশান ডি, ব্রেক ব্যবহার না করে গাড়ির ইঞ্জিনকে বন্ধ করতে হবে। তো আমার মতে এটা আছে কেউই এগ্রি হবে না, অপশান ডিটাই। কী বলছে, ব্রেক ব্যবহার না করে গাড়ির ইঞ্জিনকে বন্ধ করতে হবে, তাহলে এটা কখনো সম্ভব নয়। অপশান এ ইজ এ রাইট অ্যান্সার। কারণ দেখো এখানে বলছে কি, মানে এমনভাবে গাড়িটা অবশ্যই থামানোর জন্য ব্রেক কষতেই হবে, তাই না? যে কোনো গাড়ি যখন হঠাৎ করে গতিশীল আছে, তো সেখানে গাড়িকে যদি থামাতে যাও তোমাকে ব্রেক কষতে হবে, কিন্তু ব্রেকটা এমনভাবে কষতে হবে যাতে করে গাড়িটি স্লিপ না খায়। হঠাৎ করে তুমি সব পুরো একটা পা ব্রেক, হাত ব্রেক সব যদি প্রেস করে দাও একসঙ্গে, দেখবে গাড়িটা স্লিপ, মানে চাকা স্লিপকে সামনের দিকে এগিয়ে যাবে বা গাড়িটি উল্টে যাওয়ার বা পড়ে যাওয়ার বা অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় থাকে। সেজন্য এমন সর্বোচ্চভাবে ব্রেক কষতে হবে যাতে গাড়ি স্লিপ না খায়। এই কন্ডিশনটা মাথায় রেখে যে এমনভাবে ব্রেকটা করব যাতে এমনভাবে ব্রেকটা মানে খুব এতেও নয়, যাতে করে এমনভাবে ব্রেক হবে যাতে করে গাড়িটা স্লিপ না খায়, এরকমভাবে ব্রেক কষতে হবে। অর্থাৎ অপশান এ কী বলছে, দেখে নাও। গাড়িটি স্লিপ না করা পর্যন্ত সর্বোচ্চ মানের ব্রেক প্রয়োগ করতে হবে। ওকে, তাহলে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে কোশ্চেন নাম্বার 26-এর অপশান এ। তাহলে সর্বোচ্চ মানের ব্রেক কষতে হবে গাড়ি স্লিপ না খাওয়া পর্যন্ত। অর্থাৎ এমন ব্রেক কষলে হবে না যাতে যেই ব্রেক কষলে গাড়ি স্লিপ খেয়ে যাবে, তার আগে পর্যন্ত, স্লিপ না খাওয়া পর্যন্ত এমন সর্বোচ্চ ব্রেক কষতে হবে, তবেই গাড়ি কম দূরত্বে গিয়ে থামবে। ওকে, তাহলে এটা ছিল মেন বেসিক কনসেপ্ট অফ কোশ্চেন। তো নেক্সট কোশ্চেন দেখে নাও, কোশ্চেন নাম্বার 27 কী বলছে, দেখে নাও। এইটাও একটা কনসেপচুয়াল কোশ্চেন আছে। কী বলছে, দেখে নাও। একজন ক্যাপিটাল এম ভরের বালক অমসৃণ তলের উপর রাখা একটি এম ড্যাশ ভরের বাক্সের উপর অনুভূমিক বল প্রয়োগ করে গতিশীল করল। বালকের জুতো ও মেঝের মধ্যে ক্রিয়াশীল ঘর্ষণ গুণাঙ্ক মিউ এবং বাক্স ও মেঝের মধ্যে ক্রিয়াশীল ঘর্ষণ গুণাঙ্ক মিউ ড্যাশ হলে নিচের কোনটির ক্ষেত্রে বাক্সের স্লাইড হওয়া সম্ভব নয়? খুবই সুন্দর কোশ্চেন, দেখে নাও। তাহলে বাক্সটি স্লাইড হওয়া সম্ভব নয়, অপশানগুলো কী বলছে দেখে নাও। কোশ্চেন নাম্বার 27 অপশান এ কী বলছে, দেখে নাও। মিউ লেস দ্যান মিউ ড্যাশ অ্যান্ড এম লেস দ্যান এম ড্যাশ। অপশান বিটা কী বলছে, দেখে নাও। অপশান বি, মিউ গ্রেটার দ্যান মিউ ড্যাশ, তারপরটা এম লেস দ্যান এম ড্যাশ। অপশান সি, অপশান সিটা দেখে নাও। মিউ লেস দ্যান মিউ ড্যাশ আর তারপরটা কী বলে, দেখে নাও। এম গ্রেটার দ্যান এম ড্যাশ। অপশান ডি, অপশান ডিটা কী বলে, দেখে নাও। মিউ গ্রেটার দ্যান মিউ ড্যাশ আর এম গ্রেটার দ্যান এম ড্যাশ। কন্ডিশনটা ভালো করে বোঝার চেষ্টা করো। ওকে, একটা মেঝে আছে, এখানে একটা বক্স আছে, ওকে, আর একটা বালক আছে।
ওকে, একটা বালক আছে, তা সে অনুভূমিক বরাবর এই দিয়ে একটা বল প্রয়োগ করলো, সেটা ধরলাম এফ। ওকে, এফ বল প্রয়োগ করলো, এর ভরটা বলেছি এম ড্যাশ, আর এই বালকের ভর হচ্ছে, ওকে, এই বালকের ভর হচ্ছে কি ক্যাপিটাল এফ। ওকে, তাহলে বল প্রয়োগ করা হচ্ছে কোন দিকে, এইদিকে। তাহলে এই দিকে যদি বল প্রয়োগ করে, তাহলে বস্তুকে বা বক্সটাকে যদি গতিশীল করানোর চেষ্টা করা হয়, তাহলে ঘর্ষণ বল কোন দিকে কাজ করবে, তার বিপরীত দিকে, এইদিকে এফ ড্যাশ ফ্রিকশন ধরলাম এর জন্য। তাহলে এর ঘর্ষণ গুণাঙ্ক বলছে কি মিউ ড্যাশ, তাহলে হবে কি এফ ড্যাশ ইকুয়াল টু মিউ ড্যাশ এম ড্যাশ জি। ওকে, তাহলে এটা হচ্ছে এর ক্ষেত্রে ঘর্ষণটা এদিকে কাজ করবে। এবার দেখে নাও, এবার এটা কি দেখে নাও যে এখানে যে বল, তাহলে এখানে আমরা বলতে পারি যদি বাক্সটি বোঝা গেছে স্থির অবস্থায়, তাহলে বাক্সটি যে, তাহলে আমরা এফটা কাজ করছে এইদিকে, আর স্মল এফ ড্যাশটা কাজ করছে এদিকে। আমি এফ ড্যাশটা বললাম কারণ কি বক্সের জন্য এটা, তাহলে এফ ড্যাশটা কাজ করছে এদিকে, আর বস্তু স্থির আছে, তা স্থির থাকার জন্য কি হবে, তাহলে এফ বা আমি বলতে পারি যে এফ ড্যাশ গ্রেটার দ্যান ইকুয়াল টু এফ। যদি ঘর্ষণ বলটা, বাক্সটির ঘর্ষণ বলটা যদি প্রযুক্ত বলের থেকে বেশি বা তার সমান হয়, তাহলে বস্তুটা কী থাকবে, স্থির থাকবে। ওকে, তারপরে এখানে বলতে পারি, এটা ঘুরিয়ে বলতে পারি, তাহলে এখানটায় এফটার মান কি সেটা আমরা বের করবো পরে। তাহলে এখানে দেখুন, তাহলে আমরা এই কেসটা বুঝতে পারলাম যে বাক্সটিকে বা বক্সটিকে যদি স্থির থাকতে হয়, তাহলে অবশ্যই ঘর্ষণ বলটা কী হতে হবে, এফের থেকে বেশি হতে হবে, প্রযুক্ত বলের থেকে বেশি হতে হবে। এবার দেখুন, যখন কোনো বালক সামনের দিকে বল প্রযুক্ত করবে, তাহলে এর দিকেও একটা বল প্রযুক্ত হবে। ধরো কোনো একটা দেয়ালকে তুমি বা কোনো একটা বক্সকে যেন এভাবে অনুভূমিক ঠেলবে, তাহলে সে বিপরীত দিকে একটা প্রতিক্রিয়া বল প্রয়োগ করবে, আর প্রতিক্রিয়া বলটাও কী হবে, এফ হবে। তার ফলে ঘর্ষণ বলটা কোন দিকে কাজ করবে, এই দিকে কাজ করবে, সেটাকে আমি এফ ধরছি, শুধু এফ। ওকে, তাহলে এখানে ঘর্ষণ বল কী হবে, এফ ইকুয়াল টু মিউ এম জি। বালকের ক্ষেত্রে, ওকে, বালকের ক্ষেত্রে ঘর্ষণ বল হচ্ছে মিউ এম জি। তাহলে সর্বোচ্চ যেই অবস্থায় বালকটি বল স্থির থাকবে, ওকে, মানে অর্থাৎ বালকটি গতিশীল নেই, স্থির অবস্থায়, সেই অবস্থায় কী হবে, তাহলে দেখে নাও এফ ইকুয়াল টু মিউ এম জি হবে। এটা হচ্ছে সর্বোচ্চ সীমাস্থ ঘর্ষণ যেটা বলা যায়। এরপরে বালকটি গতিশীল হবে, অর্থাৎ এই যে ঠেলছে যখন, তাহলে সেও গতিশীল, বিপরীতমুখী বল পাওয়ার জন্য সেও গতিশীল হওয়ার গতিশীল হয়ে যাবে। কিন্তু যদি গতিশীল না হয়, তাহলে তাহলে বলতে পারি কোন মুহূর্তে গতিশীল হবে না, যেই মুহূর্তে বালকের পা দ্বারা যে অনুভূমিক যে ঘর্ষণ বল থাকবে, সেই ঘর্ষণ বল আর এর উপরে যে বল প্রযুক্ত হচ্ছে সেটা যখন পরস্পর সমান হয়ে যাবে, তখন বালকটি আর গতিশীল থাকবে না, স্থির অবস্থা থাকবে। সেক্ষেত্রে বলতে পারি কি এফ ইকুয়াল টু মিউ এম জি। তাহলে এখানটা যদি আমরা বসিয়ে দিই, তাহলে এফ ড্যাশ, এখানে বলতে পারি কি এফ ড্যাশ গ্রেটার দ্যান ইকুয়াল টু মিউ এম জি। মানে এফ ড্যাশটার মান কি মিউ ড্যাশ এম ড্যাশ জি গ্রেটার দ্যান ইকুয়াল টু মিউ এম জি। তাহলে জি জি কাটবে, তাহলে মিউ ড্যাশ এম ড্যাশ গ্রেটার দ্যান ইকুয়াল টু মিউ এম। তাহলে এখানে দেখে নাও মিউ ড্যাশ এম ড্যাশ গ্রেটার দ্যান ইকুয়াল টু মিউ এম। তাহলে এখানে আমরা বেসিক্যালিতে বলতে পারি যে যখন একটি ব্যক্তির থেকে হালকা কোনো বস্তু থাকবে, তারপর যদি কোনো ব্যক্তি বল প্রয়োগ করে, সেটা খুব সহজে সরে যাবে, তাই না? কোনো একটা বাক্স হোক বা কোনো একটা বল হোক, কোনো একটা জিনিস হোক, কোনো একটা এমন বস্তু আছে যে যার ভর যে ব্যক্তি ঠেলছে তার থেকে কম, তাহলে খুব সহজে তাকে সরিয়ে দিতে পারবে। কিন্তু এমন একটা বড় একটা বস্তু আছে যার ভর ব্যক্তির ভরের থেকে বা বালকের ভরের থেকে বেশি হবে, তাই কখনো সরাতে পারবে। তাহলে লজিক্যালি আমরা বলতে পারি কি যে এম ড্যাশটা যদি বস্তুটা স্থির থাকে ঠেলার পর বল প্রযুক্ত করার পর, তাহলে অবশ্যই এম ড্যাশটা গ্রেটার দ্যান এম হবে। তাহলে এখান থেকে আমরা বেসিক নলেজ থেকে বলতে পারি যে এই দুটো অপশন হবে না, অপশান ডি অপশান সি, এই দুটো অপশন হবে না। তাহলে এই দুটো অপশনের মধ্যে রয়েছে। এবার দেখো না, এখান থেকে আমরা করে পেলাম কি ক্যালকুলেশন করে মিউ ড্যাশ এম ড্যাশ গ্রেটার দ্যান ইকুয়াল টু মিউ এম। তাহলে এম ড্যাশ গ্রেটার দ্যান এম হচ্ছে, তাহলে এখানটায় দেখে নাও এখানটায় বস্তুটা গতিশীল না, ভালো করে বুঝে নাও, বস্তুটা গতিশীল নয়, আর এখানে সর্বোচ্চ অবস্থায় আছে, তাহলে অবশ্যই এখানটায় যেহেতু এটা গ্রেটার দ্যান আছে, তাহলে মিউ ড্যাশ গ্রেটার দ্যান মিউ হবে। তাহলে এখানে মিউ ড্যাশ গ্রেটার দ্যান মিউ হবে আর এম ড্যাশ গ্রেটার দ্যান এম হবে, অর্থাৎ অপশান এ। তার মানে এখান থেকে বলতে পারি কি এম লেস দ্যান এম ড্যাশ আর কি মিউ লেস দ্যান মিউ ড্যাশ, মিউ লেস দ্যান মিউ ড্যাশ, এম লেস দ্যান এম ড্যাশ। তাহলে এইটাই হচ্ছে সঠিক উত্তর, অপশান এ ইজ এ রাইট অ্যান্সার। ভালো করে বেসিক নলেজ থেকে ভালো করে বোঝার চেষ্টা করো যে বস্তুরা স্থির আছে, বস্তুরা গতিশীল নয়,
তার মানে আর বালকটি বল প্রযুক্ত করার পরেও গতিশীল হচ্ছে না, তারপরে নিশ্চয়ই বস্তুর ভরটা বালকের ভরের থেকে বেশি হবে, তাহলে এম লেস দ্যান এম ড্যাশ হবে, এটা আমরা বেসিক থেকেই বলতে পারি। এবার ঘর্ষণের যে ব্যাপারটা আসছে এখানটায় আমরা যে এফ ইকুয়াল টু মিউ এম জি, অর্থাৎ এটা হচ্ছে সীমাস্থ ঘর্ষণ, ক্যাপিটাল এফ ইকুয়াল টু স্মল এফ ইকুয়াল টু ক্যাপিটাল এফ কখন হবে দেখুন, এই বলটা এই দিকে হচ্ছে, ঘর্ষণটা এই দিকে হচ্ছে, তাহলে কোন মুহূর্তে এই দুটো ইকুয়াল হবে, যখন সীমাস্থ ঘর্ষণ চলে আসবে, ওকে, লিমিটিং ফ্রিকশন, সেই অবস্থায় এফ ইকুয়াল টু এফ সর্বোচ্চ ঘর্ষণ, ওকে, সেই অবস্থায় তাহলে এফ ইকুয়াল টু এফ হবে এটা। আর এখানটা দেখুন বস্তুটা, এখানটা কী হচ্ছে, বস্তুটা গতিশীলই হচ্ছে না, তাহলে এখানে এফের থেকে এফ ড্যাশটা বেশি, দেখো না এফ ড্যাশটা এফের থেকে বেশি, আবার এই এফ ইকুয়াল টু এফ, তারপরে এখান থেকে বলতে পারি কি আমরা এফ ড্যাশ গ্রেটার দ্যান ইকুয়াল টু এফ, তারপরে এখানে যে ঘর্ষণ বলটা এই ঘর্ষণ বল থেকে বেশি, তাই না, সেখান থেকে আমরা পেলাম মিউ ড্যাশ এম ড্যাশ গ্রেটার দ্যান ইকুয়াল টু মিউ এম ইকুয়াল টু কখন হবে, সর্বোচ্চ ক্ষেত্রে, আর সর্বদা হয় এর থেকে ঘর্ষণ গুণাঙ্ক থেকে হয় কম হবে, নাহলে সর্বোচ্চ অবস্থায় দুটো ইকুয়াল হবে, তাহলে এখানটা অবশ্যই অপশান ইজ রাইট অ্যান্সার, মিউ লেস দ্যান মিউ ড্যাশ হবে। ওকে, তো আশা করি এটা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন নাম্বার 28, এইটাও খুবই ইন্টারেস্টিং কোশ্চেন আছে, দেখে নাও। একটি গাড়ির ছাদে 2 কেজি ভরের একটি বাক্স রাখা আছে, গাড়িটি একটি সর্বোচ্চ ত্বরণে গতিশীল না হওয়া পর্যন্ত বাক্সটি ছাদে স্থির থাকবে, ওকে। বাক্স এবং ছাদের মধ্যে স্থির ঘর্ষণ গুণাঙ্ক 0.2 এবং জি ইকুয়াল টু 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। গাড়ির যে সর্বোচ্চ ত্বরণ পর্যন্ত বাক্সটি স্থির থাকবে তা হলো, তা সেটা কত হবে দেখুন, খুবই ইন্টারেস্টিং কোশ্চেন এবং খুব কনসেপচুয়াল কোশ্চেন আছে, দেখে নাও। তাহলে কোশ্চেন নাম্বার 28, কোশ্চেন নাম্বার 28, ওকে। অপশানগুলো কী আছে দেখে নাও, অপশানগুলো লিখে দিচ্ছি। 8, 6, 4, 2, 8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কী বলেছে দেখে নাও, একটা গাড়ি আছে, কী বলেছে দেখেন, একটি গাড়ির ছাদে একটা গাড়ি ধরলাম, ওকে, ধরলাম এটা একটা গাড়ি, তাহলে এখানে একটা বক্স আছে এর ছাদেতে, এর ছাদে এখানে একটা বক্স আছে, ওকে, এখানটা ধরলাম, ওকে, এরকম আছে। গাড়িটা সামনে থেকে গতিশীল আছে, কী ত্বরণে, এ ত্বরণে গতিশীল আছে, তাহলে এ ত্বরণে যদি সামনে থেকে গতিশীল হয় তাহলে এই বাক্সটা কোন দিকে দেয়, পিছনের দিকে গতিশীল হবে এই ত্বরণটা নিয়ে, তাহলে এ বস্তুর ভর যদি এম ধরি, তাহলে এম এ বল এর বস্তুর পিছন দিকে বল প্রযুক্ত হবে, তারপরে এই দিকে গতিশীল হবে, তার ফলে ঘর্ষণ বলটা কোন দিকে কাজ করবে, এই দিকে স্মল এফ। ভালো করে বোঝার চেষ্টা করো, খুবই ইজি। আমি বলতে যখন কোনো গাড়ি, আমি একটা এক্সাম্পল দিয়েছিলাম এরকম, যে কোনো ট্রেন বা বাসের উপর তুমি যদি দাঁড়াও, হঠাৎ করে বাস যদি সামনে দিকে গতিশীল হয়, তা তুমি কোন দিকে বল অনুভব করো, পিছনের দিকে। ঠিক একইভাবে একটা গাড়ি, তার উপরে থাকে একটা বক্স বা একটা বস্তু, যদি স্থির অবস্থা থাকে এবং গাড়িটা যদি হঠাৎ করে সামনে দিকে গতিশীল হয়, তাহলে ওই বাক্সটা কী হবে, পিছন দিকে গতিশীল হওয়ার চেষ্টা করবে, সেটা কোন বলে, এম এ, যেই ত্বরণে আছে সেই ত্বরণ। তার ফলে এই বক্স আর এই গাড়ির যে ছাদ আছে, তাদের যে তল আছে, সেই তলটা ঘর্ষণ বলটা কোন দিকে আছে, এইদিকে। তাহলে বস্তু যদি স্থির থাকে মানে কি, অবশ্যই ঘর্ষণ বলটা বেশি। তাহলে বস্তুটি স্থির থাকলে, বস্তুটি স্থির থাকলে সেটা কী হবে, এফ গ্রেটার দ্যান এম এ হবে, এফ গ্রেটার দ্যান কী হবে, এম এ হবে। এবার দেখে নাও ঘর্ষণ গুণাঙ্ক, এবারে এখানে আমরা কী করে এফটা বের করে দেখে নাও, এর ওজনটা কোন দিকে, এদিকে এম জি, তাহলে এফ ইকুয়াল টু কী জানি, এফ ইকুয়াল টু মিউ এম জি। এবারে মিউটা কত দেখে নাও, ঘর্ষণ গুণাঙ্ক বলে দিয়েছে এখানে, ঘর্ষণ গুণাঙ্ক হচ্ছে কি 0.2, এটা হচ্ছে মিউ, আর ভরটা কত 2 কেজি বলে দিয়েছে, 2 কেজি, আর জিটা হচ্ছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার ইকুয়াল টু জি, ওকে।
তাহলে এখানে এফ গ্রেটার দ্যান ইকুয়াল টু এম ই হবে, কারণ কি এফ এফ হয় এম এর থেকে বেশি হবে না, ত্বরণ যে সর্বোচ্চ যখন হয় ইকুয়াল টু হয়ে যাবে, মানে এফ বা এই পিছন দিকের বলটা সর্বোচ্চ ঘর্ষণ বলের সঙ্গে সমান, সেটা সীমাস্ত ঘর্ষণ, সেই অবস্থায় দুটো ইকুয়াল হবে। তারপরে কি হয়, বস্তুটা পিছন, এর থেকে যদি বেশি হয়ে যায় তাহলে বস্তুটা পিছন থেকে বেরিয়ে যাবে। তাহলে আমরা সর্বোচ্চ অবস্থায় বলতে পারি, সর্বোচ্চ অবস্থায় ত্বরণের ক্ষেত্রে কী হবে, এফ ইকুয়াল টু এম এ হবে, এফ ইকুয়াল টু এম এ হবে, কারণ এফ ইকুয়াল টু গ্রেটার দেন হলে তাহলে স্থির থাকবে। এফ যখনই এম এর থেকে গ্রেটার দেন হবে বস্তুটা সব সময় স্থির অবস্থা থাকবে। তাহলে যখন সর্বোচ্চতে পৌঁছে যাবে তারপরে কি বস্তুটা পিছনের দিকে পিছলে নিচের দিকে পড়ে যাবে, তা সেই সর্বোচ্চ ত্বরণটা কত বের করবো। তাহলে এখানে মানটা বসিয়ে দিয়ে দেবেন, তাহলে বা মিউ দেখে নাও কত আছে, মিউ আমি এম এর মানটা বসাচ্ছি না এখানে, মিউ হচ্ছে দেখে নাও 0.2 ইন্টু এমটা এমই রাখছি, জিটা 9-10 আছে, ওকে জিটা 10 আছে, ইকুয়াল টু এম এ। তাহলে এম কেটে যাবে, তাহলে এ ইকুয়াল টু 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এ দেখে নাও 10 আর 0.2 গুণ করে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, অর্থাৎ অপশান ডি ইজ রাইট অ্যান্সার। একদম বেসিক কোশ্চেন ছিল, একদম বেসিক নলেজের উপর, কিন্তু খুব সুন্দর অঙ্কটা ছিল। দেখে নাও কী বলেছে, একটা গাড়ির উপরে ছাদের উপরে একটা বস্তু আছে, গাড়িটা একটা নির্দিষ্ট সর্বোচ্চ ত্বরণে গেলে তাহলে তার থেকে বেশি হয়ে গেলে কী হবে, এটা উপরে যে বস্তু আছে সেটা পিছন থেকে পড়ে যাবে। তাহলে নর্মাল অবস্থায় কম হলে পড়বে না, ঘর্ষণ বস্তুটা যখন গাড়িটা সামনে দিকে গতিশীল হলে বস্তুটা পিছন দিকে গতিশীল হওয়ার চেষ্টা করবে, তাহলে ঘর্ষণ বল সামনে দিকে কাজ করবে, তাহলে এফ ইকুয়াল টু এম এ হবে। সর্বোচ্চ অবস্থায় ত্বরণ যখন ম্যাক্সিমাম হবে, গাড়ির ত্বরণ যখন ম্যাক্সিমাম হবে তখন এফ ইকুয়াল টু এম এ হবে। এম এ করে সেখানে এফ এর মানটা বসিয়ে দিলাম, সেখানে ত্বরণটা বের করলাম, গাড়ির ত্বরণটা কত সেটা বের করলাম। ওকে, তা আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন এবং লাস্ট কোশ্চেন, সেটা কি আছে 29, কোশ্চেন নাম্বার 29। কী বলছে দেখে নাও, একটি তলের উপর স্মল এম ভরের একটি ব্লক রাখা হলো, তলটির লম্ব প্রস্থচ্ছেদের সমীকরণ y ইকুয়াল টু এক্স স্কোয়ার এক্স কিউব বাই 6, ঘর্ষণ গুণাঙ্ক 0.5, ওকে ঘর্ষণ গুণাঙ্ক 0.5 হলে মাটি থেকে সর্বোচ্চ যে উচ্চতায় ব্লকটিকে রাখা যাবে যাতে ব্লকটি পিছলে না পড়ে তা হলো। খুবই সুন্দর কোশ্চেন দেখে নাও, তাহলে এটা কীভাবে সমাধান করবে দেখে নাও। এই কোশ্চেনটা কনসেপচুয়াল কোশ্চেন আছে, দেখে নাও কোশ্চেন নাম্বার 29। অপশানগুলো কী দিয়ে আছে দেখে নাও, অপশানগুলো কী বলেছে, 1-6 2-3, 1-6 2-3, 1-6, এখানে কত বলছে দেখে নাও 1-3, অপশান ডিটা কত বলছে দেখে নাও 1-2 মিটার। কোশ্চেনটা ভালো করে বুঝে নাও। এখানে সমীকরণটা দিয়েছে দেখে নাও, একটা তল আছে ধরলাম, একটা নততল আছে, এখানে একটা বস্তু আছে যার ভর হচ্ছে এ, তাহলে ওজনটা নিশ্চয়ই এদিকে কাজ করবে, এটা হচ্ছে এটা ওজনটা এদিকে mg, এটা হচ্ছে mg cos থিটা, এদিকে বরাবর mg sin থিটা, এটা হচ্ছে n, আর এদিকে ফ্রিকশন f, এটা থিটা। ওকে, এটা থিটা। তাহলে এখান থেকে দেখে নাও আমাকে বের করতে সর্বোচ্চ কতটা উচ্চতায় থাকলে, ওকে কতটা উচ্চতায় থাকলে কে যে পড়ে যাবে না, ওকে পিছলে পড়বে না, সেই উচ্চতাটাকে আমি ওয়াই ধরলাম, সর্বোচ্চ ওয়াই উচ্চতায় থাকতে হবে। সমীকরণ কী দিয়ে জানো, ওয়াই ইকুয়াল টু এক্স কিউ বাই 6। তাহলে দেখেন আমরা কীভাবে ক্যালকুলেট করবো দেখে নাও, আগে এর স্লোপটা বের করবো, ওকে এর স্লোপটা কীভাবে বের করবো দেখে নাও। তাহলে স্থির অবস্থা পিছলে যাবে না, বলছে গাড়িটি বা এই বস্তুটি পিছলে যাবে না কখন হবে, যখন এফ ইকুয়াল টু mg sin থিটা হয়ে যাবে। তাহলে বলতে পারি অতএব সাম্যাবস্থায় এফ ইকুয়াল টু mg sin থিটা, তাহলে এফ ইকুয়াল টু মিউ mg cos থিটা ইকুয়াল টু mg sin থিটা। তাহলে mg যাবে, তাহলে বা মিউ ইকুয়াল টু সাইন থিটা বাই কস থিটা, তাহলে বা মিউ ইকুয়াল টু ট্যান থিটা, মিউ ইকুয়াল টু ট্যান থিটা, এটা পেলাম। আবার ট্যান থিটা ইকুয়াল টু ডিওয়াই বাই ডিএক্স, এটা তো স্লোপ, তাই না? ট্যান থিটা কি স্লোপ না নতি? তাহলে আমরা যদি এই যে সমীকরণ দিয়েছে এটাকে আমি এ বললাম, এই সমীকরণ,
তাহলে একে আমি ডেরিভেটিভ করব, তাহলে বা tan থিটা ইকুয়াল টু ডিওয়াই বাই ডিএক্সটা কত, ডিডিএক্স অফ এক্স কিউব বাই 6, তার মানে 1/6 বাইরে যাবে, এক্স কিউবের ডেরিভেটিভ 3x স্কোয়ার, তার 3 দুগুণে 6, তাহলে 1/2 এক্স স্কোয়ার tan থিটা। তাহলে tan থিটা ইকুয়াল টু কত বলছে, হাফ অফ এক্স স্কোয়ার। তাহলে বা এখানে মিউ কত বলেছে দেখো, ঘর্ষণ গুণাঙ্ক কত 0.5, মিউ ইকুয়াল টু বলছে কত 0.5, তাহলে অতএব মিউ ইকুয়াল টু হাফ অফ এক্স স্কোয়ার, তাহলে বা মিউ ইকুয়াল টু কত হবে দেখো, 0.5 ইকুয়াল টু 1/2 এক্স স্কোয়ার, তাহলে বা এক্স স্কোয়ার ইকুয়াল টু 5 দুগুণে 10 মানে 1, তাহলে বা এক্স ইকুয়াল টু 1। তাহলে এক্স এর মান কত পেলাম, 1 পেলাম। তাহলে এক্স এর মান যদি 1 হয় তাহলে ওয়াই এর মান কত হবে দেখে নাও, তাহলে এখানে বসিয়ে দিলে কত হবে, তাহলে অতএব ওয়াই ইকুয়াল টু এক্স কিউব বাই 6 ইকুয়াল টু 1/6 মিটার। তাহলে ওয়াই ইকুয়াল টু কত হবে 1/6 মিটার। অর্থাৎ গ্রাউন্ড থেকে 1/6 মিটার উচ্চতা পর্যন্ত বস্তুকে যদি রাখা হয় তাহলে বস্তুটা আর পিছলে পড়বে না, অর্থাৎ অপশান এ ইজ রাইট অ্যান্সার। তাহলে কীভাবে বের করলাম ভালো করে দেখে নাও, আমার এই যে পথে আছে নজল আছে তার সমীকরণ দিয়ে দিয়েছে ওয়াই ইকুয়াল টু এক্স কিউব বাই 6। এবারে কি আর নতিটা বের করবো, নতিটা কী হবে ট্যান থিটা ইকুয়াল ডিওয়াই বাই ডিএক্স, তাহলে এখানে নতি বেরিয়ে গেলো। আবার আমরা জানি কি মিউ ইকুয়াল টু ট্যান থিটা, তাহলে এখানে ট্যান থিটার মান বসিয়ে দিয়ে মিউর মান বসিয়ে দিয়ে এক্সের মান পেয়ে গেলাম, এক্সের মান পেয়ে গেলে ওয়াই এক্সের জায়গায় এখানে মান বসলে ওয়াই মানটা পেয়ে যাবে। তাহলে সর্বোচ্চ এত উচ্চতায় বস্তুটিকে রাখলে বস্তুটি আর কি হচ্ছে সেখানে পিছলে পড়বে না, মানে স্থির অবস্থায়, সেটা কথা হচ্ছে 1/6। ওকে, তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তাহলে আজকে দেখানো এই চ্যাপ্টারের যে 29 নম্বরের পর্যন্ত এমসিকিউ প্রশ্ন ছিল পুরোটাই সমাধান করে দিলাম। কেমন লাগলো, বুঝতে পারলে কিনা সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। নতুন থাকলে অবশ্যই সায়েন্স ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবে, ভিডিওতে একটা লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তো দেখাবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।